ধরুন আপনি আছেন মিরপুরে এবং যাবেন কারণ বাজারে। আপনি জানেন মেট্রো রেলে চেপে 15 মিনিটে আপনি পৌঁছে যাবেন গন্তব্যে। সুতরাং 20-25 মিনিট হাতে নিয়ে বেরোলেই যথেষ্ট। এই হিসেবটি মাথায় নিয়েই বাসা থেকে বের হলেন এবং মেট্রো স্টেশনে গিয়েই পড়লেন অনাকাঙ্ক্ষিত এক বাস্তবতায়। যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রো চলাচল বন্ধ। কখন চালু হবে কেউ বলতে পারছে না। আপনি পড়লেন বিপদে। অনেকক্ষণ অপেক্ষা শেষে আপনি বিকল্প পথে রওনা দিলেন এবং 15 মিনিটে সেই গন্তব্যে আপনি পৌঁছালেন 1.5 থেকে 2 ঘন্টা পরে। মেট্রো চালুর 1.5 বছরে অন্তত 11 বার এমন ঘটনা ঘটেছে। কেন বারবার আসলে হুটহাট করে এভাবে মেট্রো রেল বন্ধ হয়ে যাচ্ছে? বিস্তারের শুরুতেই এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব এবং পর্যায়ক্রমে আসবে অন্যান্য ইস্যু। যাচ্ছি আজকের বিস্তারে। প্রায় ঘটছে মেট্রো রেলের শিডিউল বিপর্যয়। যাত্রীদের অভিযোগ, স্টেশনগুলোতে শিডিউল বিপর্যয়ের কোনো তথ্য তারা পান না। যদিও কর্তৃপক্ষ বলছেন আগামীতে যাত্রীদের সহজে তথ্য পাবার বিষয়টি নিশ্চিত করা হবে। গত 1.5 বছরে অন্তত 11 বার নানা গোলযোগে মেট্রো রেল চলাচল ব্যাহত হয়েছে। শনিবার সন্ধ্যায় বিদ্যুৎ সংযোগে সমস্যার কারণে হঠাৎই মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। দুদিন পর সোমবার ঘূর্ণিঝড় রিমাল দুর্যোগে দফায় দফায় বন্ধ হয় মেট্রো রেল। স্টেশনে যাত্রীদের দীর্ঘ অপেক্ষা রূপ নেয় ভোগান্তিতে। বৃহস্পতিবার অর্থাৎ আজও দিনের শুরুতেই 15 মিনিট পর পর চলছে মেট্রো রেল এবং শুরুতে আধা ঘন্টা মতো বন্ধও ছিল। সকাল 10টার পর স্বাভাবিক হয় চলাচল। তার আগেই যদিও শুরু হয় যাত্রী জট। মেট্রো রেল রাজধানীর অন্যতম বড় যোগাযোগের মাধ্যম এখন এবং প্রতিদিন প্রায় 2.5 লাখ মানুষ এই বাহনটি বেছে নেন। কিন্তু গত 1.5 বছরে নানা কারণে নিয়মিত বিরতিতে ঘটছে এমন শিডিউল বিপর্যয়। কেন বারবার এই বিপর্যয় ঘটে এবং এ থেকে বেরোনোর পথটা কি, সবটা নিয়ে আলাপ করতে চাই। আমাদের সঙ্গে আছেন যোগাযোগ বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর এম হাদিউজ্জামান। হাদিউজ্জামান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং আপনি নিজেও দেখেছেন মানুষ অনেকটাই নির্ভরতা তৈরি হয়ে গেছে মেট্রো রেলের ওপর। অনেকে বলছেন মেট্রো রেল জীবনটাকেও সহজ করে দিয়েছে। কিন্তু মুশকিল হচ্ছে যখনই একটু কনফিডেন্স নিয়ে মেট্রো রেল চলাচল শুরু করছে তখন এরকম ছন্দপতন এবং খুব তিক্ত অভিজ্ঞতা হচ্ছে। কখনো বলা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ, কখনো ঘুড়ি ফানুস, নানা যুক্তি দেখানো হচ্ছে। আপনার পর্যবেক্ষণ, অভিজ্ঞতা এবং অন্যান্য দেশের মেট্রো রেলের সাথে তুলনা করে বলবেন আসলে এই যুক্তিগুলো কতটা আসলে গ্রহণযোগ্য এবং ব্যাকআপটা কি থাকা উচিত ছিল? জি, রাকিব, আপনাকে ধন্যবাদ। আসলে আমাদের আশেপাশের দেশ, আপনি জানেন ভারতের এখন প্রায় 15টা রাজ্যে তাদের কিন্তু মেট্রো চলছে। তো আমরা যখনই বলছি যে তুলনা করতে চাচ্ছি, সেখানে আসলে আমাদের সামনে দুই ধরনের দৃষ্টান্ত বা উদাহরণ আছে। ভারতের কিছু কিছু শহরে, যেমন আমি বলতে পারি দিল্লি বা চেন্নাই, এই শহরগুলিতে এই যে ঘুড়ি পড়া, ফানুস পড়া, এই সমস্যাগুলি আছে। আবার তার বিপরীতে আমরা যদি অন্যান্য শহর যেমন পুনে বা হায়দ্রাবাদ, এই শহরগুলিতে দেখি, তাদের দেখবেন এই ধরনের সমস্যা নাই। তার মানে এই দুই শহরে আসলে প্রযুক্তিগত কিছু পার্থক্য আছে। তো সেই জায়গায় আমি প্রথমেই বলবো যে সিস্টেম ফেলিওরের যে কথাটা বলা হচ্ছে, গত 1-1.5 বছরে আমরা প্রায় 11 বার এই সমস্যা দেখেছি। এই সমস্যাগুলো হয় মূলত দুটো কারণে। একটা হচ্ছে পরিকল্পনায় যদি আপনার কোনো ত্রুটি থেকে যায়, তাহলে এই সমস্যা হতে পারে। আরেকটা হচ্ছে অপারেশনাল ইনএফিশিয়েন্সি আমরা যেটা বলি, বা অপারেশনাল যদি প্ল্যানিংটা আপনার পোক্ত না হয় বা পরিপক্ক না হয়, তাতেও এই সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে আমি প্রথমেই বলবো যে এই যে ওভারহেড ক্যাটারিং সিস্টেম, অর্থাৎ তার ঝুলিয়ে ঝুলিয়ে বিদ্যুৎ সরবরাহ করার যে প্রযুক্তি আমরা ব্যবহার করলাম, এটা কিন্তু অনেকটাই আমি বলবো শতবর্ষীয় পুরাতন একটা প্রযুক্তি। বিশেষ করে আমাদের শহরের, আপনি জানেন যে ঘুড়ি উড়ানোর যে কথাটা আমরা বলছেন, এটা সংস্কৃতির একটা অংশ। তাছাড়াও আমাদের ঝড় ঝাপটা বা এই যে ঘূর্ণিঝড়, এই এগুলোর যে অন্তর্ঘাত বা প্রতিঘাত, এটা কিন্তু আমরা প্রতি বছরই কম বেশি দেখি। এবং সবচেয়ে বড় কথা যে আমাদের ডিজাস্টার যেটা আমরা বলি, অর্থাৎ জলবায়ু পরিবর্তন, এটা মাথায় রেখে এখন আশেপাশের শহর তো বটেই, এবং অন্যান্য দেশেও আমরা দেখছি তারা কিন্তু এই যে ওভারহেড ক্যাটারিং সিস্টেম এটা ব্যবহার করে না। তারা কিন্তু থার্ড রেল প্রযুক্তি যেটা আমরা বলি, অর্থাৎ আমাদের যে দুটা রানিং রেল আছে তার পাশে আরেকটা রেল থাকে, সেখান থেকে বিদ্যুৎটা সরবরাহ করা হয়। সেক্ষেত্রে আসলে রেলের উপরে কোনো কিছু যদি পড়ে, এটা খুব দ্রুত সরিয়ে নেওয়া যায়। এখন ঝুলন্ত তারের উপরে কোনো যদি গাছের ডালপালা পড়ে, যেহেতু হাই ভোল্টেজ একটা লাইন, সেখান থেকে এটা সরাতেও কিন্তু অনেক সময় লাগে। এবং তখনই দেখি আমরা যে ভোল্টেজ স্ট্রিপ করে, আপনি দেখবেন যে রেল প্রায় যে বন্ধ হয়ে যাচ্ছে, বলতেছে ভোল্টেজ স্ট্রিপ করে। এই কথাটা মানেই হচ্ছে আসলে মেট্রো চালু রাখার জন্য একটা সর্বনিম্ন এবং সর্বোচ্চ একটা ভোল্টেজের দরকার পড়ে। যখনই কোনো কিছু পড়ছে তখনই ভোল্টেজটা ড্রপ হয়ে যাচ্ছে, তখন আসলে তার যে ট্র্যাকশন পাওয়ার, অর্থাৎ চলাচলের জন্য যে আসলে পাওয়ারটা দরকার, সেই পাওয়ারটা সে পায় না, তো বন্ধ তো থাকবেই। তো সেক্ষেত্রে আমি প্রথমেই বললাম যে আমাদের ওভারহেড ক্যাটারিং সিস্টেমে যে আমরা গেলাম, এটা নিয়ে কিন্তু আমরা প্রথম থেকে অনেকেই এই বলেছি। জায়গাতে তাহলে সাধারণ মানুষ আপনার কথা শুনে হয়তো যেই বিষয়টা তাদের মাথায় আসবে, সেটা আমার মাথায় এসেছে, সেটি হচ্ছে ওভারহেড যে ক্যাটারিং সিস্টেম, আমরা সেখান থেকে বেরোতে চাই। এখন কি সেই সুযোগটা আছে?
অবশ্যই সুযোগ আছে। প্রথম কথা হচ্ছে ওভারহেড ক্যাটারিং সিস্টেম, এইটা কিন্তু আসলে ব্যয়ের দিক থেকে, অর্থাৎ এটা নির্মাণ ব্যয় এবং এটার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার দরকার পড়ে সেটা কিন্তু আসলে ওভারহেড ক্যাটারিং সিস্টেমের চেয়ে অনেকটাই কম। এবং আমাদের যেহেতু এখানে ২টা ট্র্যাক আছে এবং আমি যে থার্ড রেলের কথা বলছি, ২টা লাইনের পাশে আসলে আরেকটা লাইন বসাতে হয়। তো এক্ষেত্রে আসলে একটা প্রথমেই আমি যেটা বলছি করা সম্ভব, তবে অবশ্যই এটা সম্ভবত যাচাই করে দেখতে হবে যে জায়গাটা আছে কিনা, যে আমি আরেকটা রেল যেখানে বসাবো সেটা যদি বসানো যায় তাহলে কিন্তু এটা দীর্ঘমেয়াদী একটা, এই যে সমস্যা বারবার আমরা দেখছি বিভিন্ন জিনিস পরে বন্ধ হয়ে যাচ্ছে, সেটা থাকবে না। আর দ্বিতীয়ত হচ্ছে আমি যেটা বললাম যে আসলে আপনার গ্লিচ যদি থাকে আপনার অপারেশন সাইডে, আপনি দেখেন আমাদের মেট্রো যে আমরা ডিজাইন করেছি, ডিজাইন কিছু প্যারামিটার থাকে। ২টা প্যারামিটার কথা আমি যদি বলি, একটা হচ্ছে আসলে এই যে ঝড়ঝাপটার সময় বাতাসের যে গতিবেগ, সর্বোচ্চ কত গতিবেগে আসলে এই যে আমি তার ঝুলিয়ে ঝুলিয়ে যে সিস্টেমের কথা বলছি এটা আসলে সহনশীল, সেটা একটা বিষয়। আরেকটা হচ্ছে রেল যেটা আছে, যেহেতু আমরা দেখছি তাপমাত্রা বাড়ছে, রেলেরও কিন্তু একটা সহনশীল ক্ষমতা আছে। এটা কিন্তু যারা বাস্তবায়ন করেছেন তারা কিন্তু জানেন যে সর্বোচ্চ কত গতিবেগ এবং সর্বোচ্চ কত তাপমাত্রায় আমার ক্যাটারিং ওয়্যার এবং আমার রেলটা এটা হলো সহনশীল পর্যায়ে থাকতে পারে। তো আমার কথা হচ্ছে এটা যেহেতু জানা, আবহাওয়া অফিসের সাথে আপনি যদি একটা সমন্বয় করতে পারেন, আপনি তো জানবেন যে আসলে আমার যে সহনশীল এই যে ক্ষমতা এটা তার এটা চেয়ে এটা অনেক চমৎকার বলেছেন আসলে, মানে আমরা এই ইস্যুর চাইতো আরেকটি ইস্যু নিয়ে কথা বলতে চাই। আমার হাতে আর 1.5 মিনিট মতো সময় আছে, একটু যদি বুঝিয়ে দেন। সাধারণ মানুষ অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ জানিয়েছেন এবং বলেছেন এভাবে চলতে থাকলে মেট্রো রেল ভরসা হারাবে। অনেকে এটাও দাবি করেছেন, খুবই যৌক্তিক দাবি, যে অনেকের তো এমআরটি পাস আছে, তার মানে তাদের ফোন নাম্বারটা মেট্রো রেলের কাছে আছে। যান্ত্রিক ত্রুটি হলে মেট্রো রেল কি একটা এসএমএস করতে পারে না গ্রাহকদের যে এরকম যান্ত্রিক ত্রুটি আছে? তাহলে তো স্টেশনে এসে অপেক্ষা করতে হয় না। অবশ্যই দেখেন আসলে নগরবাসী যখন যাত্রা শুরু করে তাদের কিন্তু একটা পরিকল্পনা থাকে এবং এই পরিকল্পনা বাসায় বসে কিন্তু করে। আমরা যেটা ট্রিপ প্ল্যানিং বলি, সারা বিশ্বেই কিন্তু আসলে বাসায় বসেই ট্রিপ প্ল্যানিংটা করা হয়। আপনি ডেকে নিয়ে এসে মেট্রো স্টেশনে আনার পর 30 মিনিট বা 1 ঘন্টা যদি দাঁড় করে রাখেন, আসলে স্টেশনে বসে থেকে তো আর প্ল্যানিং করা যায় না। আপনার নিশ্চয়ই মনে আছে, আপনি এই অনুষ্ঠানে আমি অনেকবার বলেছি আসলে আমাদের যে অ্যাপ ভিত্তিক যে আমরা সিস্টেমের কথা বলি সেখানে আমরা যেতে বলছি, কারণ হচ্ছে একটা তো হলো ঘরে বসে আমি কেন এমআরটি পাসে আমি রিচার্জটা করতে পারবো না, এবং ঘরে বসে আমি কেন দেখতে পারবো না যে আমার মেট্রো ট্রেনটি আমার কোন স্টেশনে কখন আসবে, কত ফ্রিকোয়েন্সিতে আসবে। এটা যদি ঘরে বসেই দেখা যায় তাহলে আসলে এই যে আমাদের স্টেশনে যাওয়ার পর যে ভোগান্তি এটা কিন্তু তৈরি হয় না, এবং এই ম্যানেজমেন্টটা কিন্তু আসলে অনেক কঠিন। কারণ আপনি যদি স্টেশনে এনে তারপরে এই ভোগান্তি তৈরি হয় তাহলে কিন্তু এটা কর্তৃপক্ষের দায়িত্ব তাদের বিকল্প পরিবহন ব্যবস্থাপনা করে দেওয়া, যেটা পৃথিবীর সব দেশে আছে। সিস্টেম ফেল করতেই পারে, তার জন্য আপনার প্রস্তুতি থাকবে, আয়োজন থাকবে, বিকল্প আমার পরিবহনটা কি হবে। সেই পরিবহন যদি না থাকে, একদিকে আমরা দেখি যে গণপরিবহনের সংকট, অন্যদিকে ভাড়া সংকট। যখনই দেখবেন মেট্রো নষ্ট, স্টেশনে বের হলেই যেহেতু আমার সংকট তৈরি হবে, এই ফাঁকে দেখা যাবে যে আমার সিএনজি রিক্সা সবাই ভাড়াটা বাড়িয়ে দিচ্ছে। যেহেতু আমরা বারবারই বলছি যে ব্যয় সাশ্রয়ী এবং সেবার মানদণ্ডে যেহেতু মেট্রো হচ্ছে সবচাইতে এখন উপরে আমাদের একটা গণপরিবহন, সেই জন্যই কিন্তু মানুষ মেট্রোতে চলেছে। সেই জায়গায় যেন আসলে সংকট তৈরি না করা হয়, এই ক্ষেত্রে আমাদের আসলে আরো বেশি মনোযোগী হওয়া উচিত। আপনার এই পরামর্শ এবং পর্যবেক্ষণ দিয়ে আলাপটা শেষ করে, এবং অনেক ধন্যবাদ আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। আমাদের সঙ্গে যোগাযোগ বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর এম হাদিউজ্জামান যুক্ত ছিলেন এতক্ষণ।